নমস্কার বন্ধুরা, কেমন আছে আপনারা সবাই? আমি একটা আভাস আগেই দিয়েছিলাম যে আমি একটা ঐতিহ্যবাহী পূজা বার্ষিকীর সেরা উপন্যাস এবং গল্প নিয়ে কথা বলতে চলেছি। সেই পত্রিকাটি হচ্ছে আনন্দবাজার পত্রিকা, শারদীয় সংখ্যা 1433। পত্রিকা দিয়েই আমি আমার পূজা বার্ষিকী সিরিজ, এবছরের পূজা বার্ষিকী সিরিজ শুরু করতে চলেছি। এবছর আমি কোনো পূজা বার্ষিকী পরিক্রমা রাখছি না, কারণ সেই জিনিসটা অনেকেই করে থাকেন, মানে অনেক বুক টিউবারের চ্যানেলে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েই যাবেন যে কোন পত্রিকায় কোন উপন্যাসিকদের উপন্যাস রয়েছে, কোন লেখকদের লেখা গল্প, কবিতা, প্রবন্ধ এই সমস্ত রয়েছে। তাই সেই ভিডিও দিয়ে আমি আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। তবে এই সেরা গল্প উপন্যাস নিয়ে যে আলোচনা আমার ভিডিওতে থাকবে সেটা একান্তই আমার নিজস্ব মতামত, ব্যক্তিগত মতামত। কাজে সেটা একটা ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর অবশ্যই হবে। তো এই পত্রিকাটি মোটামুটি মূল্য হচ্ছে 320 টাকা। এতে আপনার একটা সম্পাদকীয় রয়েছে, 5টি উপন্যাস রয়েছে, প্রচুর প্রবন্ধ রয়েছে, যেটা আনন্দবাজার পত্রিকার একটা বলতে পারেন ফিচার। মোটামুটি 7-8টা গল্প রয়েছে, ভ্রমণ কাহিনী রয়েছে, কবিতা রয়েছে, প্রচুর কবিতা রয়েছে এবং কবিতা ছড়াছড়ি রয়েছে এবং এতে বেশ কিছু কালার ফটোগ্রাফ রয়েছে। অলঙ্করণ করেছেন সুব্রত চৌধুরী, কুণাল বর্মন, পিয়ালিবালা, রৌদ্র মিত্র, সৌমেন দাস, তারকনাথ মুখোপাধ্যায়ের মতন অলঙ্করণ শিল্পীরা, এবং এই চমৎকার প্রচ্ছদটি এঁকেছেন সুব্রত চৌধুরী। চমৎকার বলছি এই জন্য যে এটা কিন্তু বেশ সিগনিফিকেন্ট, মানে এই পুরো যে ড্রয়িংটা এটা বেশ সিম্বলিক। এবার দেখা যাক এতে কি কি উপন্যাস রয়েছে। পাপের সন্ধানে, প্রচেত গুপ্ত, দীপান্তর, অমিতাভ সমাজপতি, বলাই বাহুল্য আমি এখানে দিয়ে দেবো, কারণ শোনাচ্ছি আপনাদেরকে। বন্দর, অজিতেশ নাগ, উত্তরা পথের মহাপথিক, সৌভিক গুহ সরকার, গহীন জলের নদী, সমজা দাস। এতে বাকি উপন্যাসগুলো নিয়ে আগে বলি, তারপরে যেটা আমার শ্রেষ্ঠ উপন্যাস মনে হয়েছে, ইনফ্যাক্ট এখানে দুটো উপন্যাস আমার এই পূজাবার্ষিকীর শ্রেষ্ঠ উপন্যাস বলে মনে হয়েছে, সেগুলো নিয়ে আমি পরে বলবো। তো প্রথমেই বলি পাপের সন্ধানে উপন্যাসটির কথা। উপন্যাসটি আপাদমস্তক একটি সামাজিক উপন্যাস। একজন খুবই নির্বিরোধী নিপাট ভালো মানুষ, এমনই নিপাট ভালো মানুষ যে তার মেয়ে তাকে অপছন্দ করে, কারণ তার ভালো মানুষটা সে সহ্য করতে পারে না। মানে এত বেশি প্রিন্সিপাল, এত বেশি মানে অনেস্টি বা এত বেশি কনজারভেটিভ অ্যাটিটিউড সে মেয়েটি সহ্য করতে পারে না। সেরকম একটি মানুষ মৃত অবস্থায় তাকে পাওয়া যায় একটি গেস্ট হাউসে, এবং সঙ্গে একটি পরস্ত্রী রয়েছে, সঙ্গে আরেকজন মহিলা রয়েছে, স্ত্রী ছাড়া একজন মহিলা রয়েছে। কি কারণ, সেটার পিছনে কারণ কি হতে পারে বা কেন তিনি ওখানে গিয়েছিলেন, এই নিয়ে পরিবারের মধ্যে একটা টানাপোড়েন চলে। এই নিয়ে মোটামুটি উপন্যাসটি। এই উপন্যাসটি ভালো উপন্যাস, বেশ ভালো উপন্যাস, খুব ভালোর দিকে যাচ্ছিল, কিন্তু একটা কারণে, সেই কারণটা অবশ্য এখানে একাধিক উপন্যাসে রয়েছে, সেজন্য উপন্যাসটা খুব ভালো ক্যাটাগরিতে যেতে পারলো না। উপন্যাসটিতে চরিত্র যেগুলো রয়েছে, চরিত্রগুলো বিন্যাস খুব সুন্দর, চরিত্রগুলো ফুটিয়ে তোলা হচ্ছে খুব সুন্দরভাবে। প্রচেতগুপ্ত খুবই মানে পুরনো এক্সপিরিয়েন্সড একজন লেখক, কাজে তিনি যুগের সঙ্গে তাল মিলিয়ে এটি একটি এমন ফরম্যাটে লিখেছেন যেটা গতানুগতিক ফরম্যাট, সামাজিক গল্পের যে ফরম্যাট থাকে, উপন্যাসের যে ফরম্যাট থাকে তার থেকে কিছুটা হলেও আলাদা। এখানে ছেলে আর মেয়েটির চরিত্রের মধ্যে অভিনবত্ব রয়েছে। বলা যেতে পারে যে ছেলেটিকে যেমন দেখানো হয়েছে, মেয়েটিকে যেমন দেখানো হয়েছে, সেটা নর্মালি অন্যান্য উপন্যাসে কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রিভার্স থাকে। কি বৈশিষ্ট্য সেটা বলে আমি আপনাদের স্পয়লার দিচ্ছি না, কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে একটা রোল রিভার্সাল আছে বলতে পারে। এবং তবে গল্পটি
খুব প্রেডিক্টেবল। গল্পটির মধ্যে যে প্রচুর আনপ্রেডিক্টেবিলিটি রয়েছে বা খুব স্ট্রাইকিং কিছু মানে শব্দ বা বাক্যের ব্যবহার করা হয়েছে সেরকম কিছু নয়, তবে বেশ ভালো একটি উপন্যাস এবং একবার আপনি পড়তেই পারেন। এরপরে বলবো অমিতাভ সমাজপতির লেখা দীপান্তর উপন্যাসটির কথা। এই উপন্যাসটি আরেকটু সুদীর্ঘ, আরেকটু এটি দৈর্ঘ্যে বড়। এটিও একটি পরিবারের কথাই বলে। একটি মহিলার কথা দিয়ে শুরু হয়, তার নাম কাকলি। সে মোটামুটি পড়াশুনো জানতো, আহ সে জাতিতে কায়স্থ বা কায়েত যাদের বলা হয় গ্রাম অঞ্চলে। কিন্তু একটি সদগোপ ছেলেকে ভালোবাসতো, যে একটু জানাজানি হয়ে যায়, তড়িঘড়ি তার দিয়ে দেওয়া হয় নিজের জাতের একটি ছেলের সঙ্গে। তারপর তার একটি মেয়ে হয়, তারপর একটি ছেলে হয়, অনিমা গোবিন্দ তাদের নাম। এবার আস্তে আস্তে কাকলির থেকে গল্পটা বাঁক নেয়, অনিমার দিকে অল্প বাঁক নেয়, তারপর পুরোপুরি গোবিন্দর ব্যাক স্টোরিটা বলা হয়, যে গোবিন্দ একটি কিভাবে বড় হয়ে ওঠে, তার মাতাল বাপকে তার মনেই পড়ে না, তার বাপের সংসার ছেড়ে মা দুই ছেলে মেয়েকে নিয়ে মামার বাড়িতে ছিল। তারপরে আস্তে আস্তে সে একটু বড় হওয়ার পর মিষ্টির দোকানে চাকরি নিল। মিষ্টির দোকানে চাকরি নেওয়ার পর সে কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলেই তাকায়নি অনেক বয়স অব্দি। তারপরে একটি মেয়ের সঙ্গে তার আলাপ হলো, তার বন্ধুর তুতো বোন আর কি, কাজিন যাকে বলে, এবং তার নাম মুনমুন। তারপর তার সঙ্গে আলাপ পরিচয় হওয়ার পর তার জীবনের গতিপথটা কিভাবে বদলে গেল, মূলত এটা নিয়ে উপন্যাস। এই তিনটে মানুষের স্বপ্ন নিয়ে উপন্যাস, কিন্তু পরের দিকে এটা গোবিন্দ উপন্যাসই হয়ে উঠেছে আর কি। এবং এখানে আমার উপন্যাসের দিক দিয়ে, উপন্যাসের দৈর্ঘ্যের দিক দিয়ে একটু আপত্তি থেকে যাচ্ছে, কারণ কাকলির যে ক্যারেক্টারটা সেটার উপর ফোকাস রেখেও উপন্যাসে কিছুটা এগোনো যেতে পারতো। এবং অনিমার যে চরিত্রটা, অনিমার চরিত্রটার মধ্যে কিন্তু বেশ বৈশিষ্ট্য ছিল। সে বেশ চারিত্রিক দিক দিয়ে বেশ দৃঢ় একটি মেয়ে। সে নিজের ডিসিশন নিজে নিতে পছন্দ করে। তো সেই ডিসিশনে ভুল থাকলেও সে বলে সে নিজেই সেই ভুলগুলো শুধরে নেবে। কিন্তু আমরা এই উপন্যাসের মাঝপথেই দেখি যে এটা অনিমার থেকে গোবিন্দর দিকে শিফট করেছে, তাতে অসুবিধা কিছু নেই। কিন্তু তিনটে চরিত্র, এই যে তিনটে মূল চরিত্র উপন্যাসে, তিনটে চরিত্রকে যদি ইকুয়াল স্পেস দেওয়া হতো তাহলে উপন্যাসটা আরো একটু মনোগ্রাহী হতো বলে আমার ধারণা। উপন্যাসটা ভীষণ বাস্তব, খুব গূঢ়ভাবেই বাস্তব। বিশেষ করে আমি যেহেতু আগে সল্টলেকে থাকতাম, এখন নিউ টাউনে থাকি, এবং আমাকে অনেক ক্ষেত্রে ইন্টারঅ্যাক্ট করতে হয়। আমি ইন্টারঅ্যাক্ট করিও, নিজের থেকেও করি। যারা আমাদের বাড়িতে কাজ করেন, যারা আমাদের বাড়িতে ঠিকে কাজ করেন, বা যারা আমাদের বাড়িতে পার্মানেন্টলি অনেক সময় কাজ করেন, থাকেন আমাদের বাড়িতে সদস্যের মতোই হয়ে যান, সেই কাজের মাসি, কাজের দিদি, তাদের যে লাইফ, তাদের যে জীবন যাপন বা জীবন যাত্রা বলা যেতে পারে, সেটা খুব সুন্দরভাবে লেখক তুলে ধরেছেন। মানে আমাদের সমাজটা এখন যেদিকে যাচ্ছে, প্রোমোটার কালচার বলতে পারেন, বা মহানাগরিক জীবনের সঙ্গে গ্রামের জীবনের যে একটা তুলনামূলক একটা ডিফারেন্স রয়েছে, যে সেই ডিফারেন্সটা, সেই তফাৎটা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এবং গল্পটা একটা সময় গিয়ে একটা সাইকেলে ঘুরতে থাকে, গোবিন্দ আর মুনমুনের গল্পটা স্পেশালি একটা সাইকেলে গিয়ে ঘুরতে থাকে। সেটাও ডেলিভারেট বলেই মনে হয়েছে, পড়তে খারাপ লাগে না, ভালোই লাগে। এবার আমি বলি যে এই উপন্যাসটিও কিন্তু একই দোষে দুষ্ট যেটা প্রসেনজিৎগুপ্তের উপন্যাসটি ছিল। মানে এই দুটি উপন্যাসই আরো অনেক বেশি স্কোপ ছিল। আমরা আরো বেশি ক্যারেক্টার ডেভেলপমেন্ট আশা করছিলাম, আমরা আরো বেশি ঘটনার ঘটা আশা করছিলাম এই উপন্যাসগুলোতে, কিন্তু উপন্যাসগুলো দুম করে শেষ হয়ে গেল। বুঝতে পারছি হয়তো পূজাবার্ষিকী, মানে পেজের একটা ব্যাপার থাকে, নাম্বার অফ পেজেস কত থাকবে উপন্যাসে, কত শব্দে লেখা হবে, কিন্তু তাহলে সেটা মানে সেটুকু শব্দের মধ্যে লিখে শেষ করে দিয়েছে। এই দুটো উপন্যাসে না সেভাবে কোনো পরিণতি পায় না, মনেই হয় যে বা বোঝাই যায় যে এটা চট করে এডিট আউট করে দেওয়া হয়েছে বেশ কিছু পোর্শন। তো সেজন্য এই উপন্যাস দুটো ভালো হলেও দুর্দান্ত বা খুব ভালো ক্যাটাগরি থেকে আমি ফেলতে পারছি না। এরপর বলবো অজিতেশ নাগের বন্দর উপন্যাসটির কথা।
এই উপন্যাসটা আমার খুব খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এই উপন্যাসটিতে সেই সমস্যাটা অতটা নেই, উপন্যাসটি যথেষ্ট দীর্ঘ এবং উপন্যাসটিতে প্রত্যেকটি চরিত্রে একটা আর্ক রয়েছে, একটি একটি বাঁক আছে চরিত্রগুলোর মধ্যে, যে বদল ঘটে। বন্দর উপন্যাসটি মূলত একজন নাবিককে নিয়ে, তার জীবনের গল্প নিয়ে, এবং তার সঙ্গে প্যারালাল ড্র করা হয়েছে আরেকজন বাঙালি যুবকের, মানে সে উত্তম পুরুষের লেখকই লিখছে, যে মার্চেন্ট নেভিতে কাজ করতে গেছে এবং জাহাজের জীবনযাত্রা তো এসেইছে, তাদের জীবনের প্রেম, অসমবয়সী প্রেম, সেগুলো এসেছে। তো মূলত এটি একটি প্রেমের উপন্যাস, একটু ডার্ক প্রেমের উপন্যাস আমি বলবো, এর বেশি স্পয়লার আমি দিতে চাই না। আর অসমবয়সী প্রেম অনেক সময় পরিপূর্ণতা পায় না, বেশিরভাগ সময় পায় না ট্র্যাজিক্যালি, এবং এক্ষেত্রেও সেটাই হয়েছে। এবং প্রেমটা কোথাও না কোথাও একটু একতরফাও বটে, তবে মানে দুজনের মধ্যে সম্পর্কটা খুব সুন্দর দেখানো হয়েছে। এবং অজিতেশ নাগ বা অজিতেশ দার ভাষা বলুন, লেখনী বলুন, অত্যন্ত ভালো, মানে খুব পরিশীলিত গদ্য যাকে বলে, এই লেখকের মধ্যে সেই পরিশীলিত গদ্য লেখার ক্ষমতা রয়েছে। এবং যারা পরিশীলিত গদ্য লিখতে পারেন, যাদের গদ্যের মধ্যে একটা নির্মেদ ব্যাপার থাকে, দেখবেন তারা সব রকম লেখাই লিখতে পারেন। এই অজিতেশ নাগ গোয়েন্দা ইন্দ্রমোহন লিখতে পারেন, ইনি স্পাই থ্রিলারও লিখতে পারেন, আবার এইরকম প্রেমের উপন্যাস লিখতে পারেন, আপাত মস্তক সামাজিক উপন্যাসও লিখতে পারেন। আমি পড়েছি নাটকের প্রেক্ষাপটে লেখা ওনার উপন্যাস রয়েছে। কাজেই মানে সবগুলোতেই আমি দেখেছি যে ওনার নির্মেদ লেখা এবং টান টান লেখার যে প্রয়াস, সেটা সবসময় রয়েছে। তবে এটাই কি এই পত্রিকার শ্রেষ্ঠ উপন্যাস? না, এটাকে আমি শ্রেষ্ঠ উপন্যাস আখ্যা এই জন্যই দেব না যে এটা একটা সময় গিয়ে এর যে গতিটা রয়েছে সেটা কোথাও হ্রাস পায়, মানে গতিতে সেই ব্যাপারটা থাকে না, পাঠকের মনোযোগ ধরে রাখার মতো ব্যাপারটা থাকে না, কারণ চরিত্রগুলো একটা জায়গায় গিয়ে পাক খেতে থাকে। এবার এই পাক খেতে থাকে যখন, তখন পাঠক একটু বোর ফিল করতে শুরু করে। সেটা ধরুন বেশি নয়, 5 পাতা 6 পাতার মতন, কিন্তু সেই 5-6 পাতার এই যে টানাপোড়েনটা দেখানোর সময় যে একটা মনোটোনাস একটা ব্যাপার চলে আসছে, সেটার জন্য আমি এটাকে শ্রেষ্ঠ উপন্যাসের আখ্যা দিতে পারছি না, হলে দিতাম। তবে অবশ্য পাঠ্য একটি উপন্যাস, এতে কোনো সন্দেহ নেই। তাহলে শ্রেষ্ঠ উপন্যাস কোন দুটো? প্রথম যে উপন্যাসটা আমার এখানে শ্রেষ্ঠ উপন্যাস বলে মনে হচ্ছে, সেই উপন্যাসটি আমার খুব প্রিয় লেখিকা সমজা দাসের লেখা গহীন জলের নদী। এবং আমি এটা পড়ে খুব ইমপ্রেস তো হয়েছি, এবং কোথাও না কোথাও একটু আশ্চর্য হয়ে গেছি। কারণ আমি যতদূর সমজা দাসের ব্যাকগ্রাউন্ডটা যতটুকু জানি আর কি, তাতে আমি জানি যে ওনার হোটেল ইন্ডাস্ট্রি বা হসপিটালিটি ইন্ডাস্ট্রি, ইভেন্টস ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি গুলোর সঙ্গে ওনার সম্পর্ক খুবই ক্ষীণ, মানে প্রফেশনালি। কিন্তু আমার মনে হয় এটার উপর উনি যথেষ্ট রিসার্চ করেছেন, কারণ এখানে এমন কিছু ঘটনা দেখানো হয়েছে বা বলা হয়েছে যেগুলো আমি নিজের চোখে দেখেছি। কি ঘটনা আমি এখানে বলছি না একদমই, তবে মানে আমি যেহেতু ইভেন্টস ইন্ডাস্ট্রিতে ছিলাম, পিআর ইন্ডাস্ট্রিতে ছিলাম, আমি এই ধরনের ঘটনা নিজের চোখে ঘটতে দেখেছি। বড় বড় 5 স্টার হোটেলে, 4 স্টার হোটেলে, হোটেলের মধ্যে যে স্টেকস নিয়ে কম্পিটিশন থাকে, সেগুলো খুব ভালোভাবে এখানে তুলে ধরেছে। তবে এই উপন্যাসটা শুধু এই জিনিস নিয়ে সেটা নয়, এই উপন্যাসটা পড়ে না আমার মধুর ভান্ডারকর 0 দশক কিছু মানে সিনেমা বানাতেন। উনি এক একটা ইন্ডাস্ট্রি, এক একটা সেক্টর ধরতেন এবং তার ডার্ক সাইড গুলো আমাদের দেখাতেন, তার সঙ্গে একটা প্রেম কাহিনীও দেখাতেন আমাদের। আপনি চাঁদনিবারের কথা ধরুন, ফ্যাশনের কথা ধরুন, হিরোইনের কথা ধরুন, ওনার দেখবেন এই এই একটা টেমপ্লেট ওনার সিনেমাগুলোতে দেখানো হতো। সেই টেমপ্লেটটা এখানেও কিন্তু সমজা দাসও ফলো করেছেন। অবভিয়াসলি উনি মহান মানে মাধুর ভান্ডারকর থেকে ইন্সপায়ার্ড হয়ে অবশ্যই ফলো করেননি, কিন্তু এই আর্থার হেলি বলে একজন বিদেশি লেখক আছেন, ওনারও এরকম এয়ারপোর্ট, হোটেল, এরকম নানান রকম গল্প আছে। বা চৌরঙ্গি আপনি যদি পড়ে থাকেন, মানে একটা কোন পার্টিকুলার সেক্টর অফ, মানে সেটা প্রাইভেট সেক্টর হতে পারে, পাবলিক সেক্টর হতে পারে, হোটেল হতে পারে, এয়ারপোর্ট হতে পারে, স্টেশন হতে পারে, এবং সেখানে
বেস করা একটা কর্পোরেট উপন্যাস। সেরকম করে গহীন জলের নদীকে আমি দেখতে চাইবো। ভুললে চলবে না যে সুমজা কিন্তু খুব ভালো থ্রিলার লেখেন, এবং ওনার লেখা থ্রিলার গুলোর মধ্যে টাপুরদি সিরিজ, বিবর্ষণ সিরিজ, আরো বেশ কিছু সিরিজ রয়েছে যেগুলো আমার ভীষণ প্রিয় ব্যক্তিগতভাবে। এখানে কিন্তু এই উপন্যাসে কিন্তু একটা থ্রিল ফ্যাক্টরও আছে, টুইস্ট ইন দ্য টেল আছে, থ্রিল ফ্যাক্টর আছে, ক্রাইম ডিটেকশনের ব্যাপার আছে, পুলিশ প্রসিডিওরের ব্যাপার আছে, সেগুলো খুব সুন্দর অনায়াস ভাবে মিশে গেছে উপন্যাসের সঙ্গে। এবং যে সম্পর্কের গল্প, মূলত যে সম্পর্কের যে অভিঘাত একজন ব্যক্তির উপর পড়ে, সে পুরুষ হতে পারে বা নারী, সেটা খুব সুন্দরভাবে সৌম্যজিৎ দাস দেখিয়েছেন। আপনি যখন পড়তে শুরু করবেন আপনি হয়তো ভাববেন যে শুধু মানে একটা সম্পর্কের জের বা একটা সম্পর্কের, একটা ভুল সম্পর্কের জের কিভাবে একটা মানে নারীর উপরে পড়ে সেটা নিয়েই হয়তো মানে মানে নারীর দৃষ্টিভঙ্গি দিয়েই হয়তো উপন্যাসটি লেখা রয়েছে, কিন্তু না, এখানে একটি পুরুষ চরিত্রও আছে, তার দৃষ্টিভঙ্গি দিয়েও কিন্তু রিলেশনশিপ গুলোকে দেখার চেষ্টা করা হয়েছে। এই নিউট্রাল দৃষ্টিভঙ্গিটাকে আমি সত্যি কুর্নিশ জানাই। এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে এই যে তিনটে ডাইমেনশন, মানে এই কর্পোরেট সেট আপ, তার মধ্যে কনস্পিরেসি, একটা থ্রিল ফ্যাক্টর, পুলিশ প্রসিডিওর, এবং নারী পুরুষের সম্পর্ক, মানে দুই নারীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক, অন্যরকম সম্পর্ক, সমকামিতার সম্পর্ক এসেছে এখানে। এই সম্পর্কগুলোর যে গল্প, এই তিনটে গল্প খুব সুন্দরভাবে অনায়াসভাবে মিশে যাচ্ছে, এবং এক মুহূর্তের জন্য আপনি এই যে জোন একটা বা একটা ওয়ার্ল্ড বিল্ড করছেন সৌম্যজিৎ দাস, সেখান থেকে আপনি এক মুহূর্তের জন্য বেরোবেন না, বোরও ফিল করবেন না। এই সমস্ত কারণের জন্যই আমি এই উপন্যাসটিকে আনন্দবাজার পত্রিকার শ্রেষ্ঠ উপন্যাস বলে আখ্যা দিচ্ছি। গহীন জলের নদী, এটা আমি নিশ্চিত এটি বই হয়ে বেরিয়েও একই রকম নাম করবে। এরপর যে উপন্যাসটির কথা বলবো সেটি সৌভিক গুহ সরকার লিখেছেন। উপন্যাসটির নাম হচ্ছে উত্তরা পথের মহাপথিক। সবচেয়ে প্রথমে তো ইলাস্ট্রেশন গুলো কথা আমি বলবো। এই ইলাস্ট্রেশন হচ্ছে মাইন্ড ব্লোয়িং ইলাস্ট্রেশন, এক কথায় মানে খুব সুন্দর অলংকরণে কাজ হয়েছে এই উপন্যাসটিতে পার্টিকুলারলি। এবার দেখুন, সৌভিক গুহ সরকারের কথা আমি আগেই আমার কিছু ভিডিওতে বলেছি যে সৌভিক গুহ সরকার দুটো জনরার উপন্যাস খুব ভালো লেখেন। একটা তো হচ্ছে ঐতিহাসিক উপন্যাস বা একটা কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট বা একটা সময়কাল, একটা টাইম লাইনে বেস করা উপন্যাস। আর দ্বিতীয় যেটা উনি খুব ভালো লেখেন সেটা হচ্ছে ছোটদের জন্য উপন্যাস বা গল্প, সেটা উনি খুব ভালো লেখেন, ছোটদের উনি ভালো বুঝতে পারেন বলে আমার ধারণা। এই উপন্যাসটা কিন্তু ছোট বড় সকলের জন্য, মানে উপন্যাসের মধ্যে এমন কোনো উপাদান নেই যেটা ছোটরা পড়তে পারবে না বা বড়রা ছোটদের দিতে দ্বিধা বোধ করবে, এটা একটা ইউনিভার্সাল অ্যাপিল আছে। উপন্যাসটির নাম উত্তরা পথের মহাপথিক। এবং এই এর একটা এই টপিকের যে টপিকের উপর উনি লিখেছেন, আমি সেখানে আসছি, এর একটা পার্ট নিয়েই কিন্তু হিমাদ্রি কিশোর দাশগুপ্তেরও একটা উপন্যাস আছে, শেষ চিহ্ন বলে। তবে এখানে এটার পরিধিটা আরো অনেক বড়। কাত্যায়ন বলে এক শ্রমণ, বৌদ্ধ শ্রমণ, তাকে একটি গুরু দায়িত্ব দেয়া হয়েছে। সেই গুরু দায়িত্ব নিয়ে কাত্যায়ন চলেছে একটি দীর্ঘ যাত্রায়, এবং সেই দীর্ঘ যাত্রায় যাওয়ার জন্য যেসব যোগ্যতা দরকার কাত্যায়নে সেগুলো তো আছেই, তার বাইরেও সে কিন্তু একজন দক্ষ যোদ্ধা। সে শ্রমণ হতে পারে কিন্তু তার মধ্যে যুদ্ধকলা রয়েছে, তার মধ্যে উপস্থিত বুদ্ধি রয়েছে, এবং তার মধ্যে কোথাও একটা অ্যাগ্রেসিভনেস রয়েছে, যেটা সাধারণত শ্রমণদের মধ্যে দেখা যায় না। শৌর্য বীর্যেও সে কিন্তু যে কোনো ক্ষত্রিয়ের সমসাময়িক। এই কাত্যায়নের সঙ্গে পাটলিপুত্র নগরে দেখা হয় এমন এক ব্যক্তি, যে ব্যক্তিকে আমরা সবাই চিনি, মানে সেই সময় বিশ্ববিখ্যাত এক ব্যক্তি। তিনি কে সেটা জানার জন্য আপনাকে উপন্যাসটি পড়তে হবে। সেই ব্যক্তির সঙ্গে তার বন্ধুত্ব হয়। বন্ধুত্ব হওয়ার পর কাত্যায়নের মধ্যে কি ধরনের চেঞ্জ আসে এবং কাত্যায়ন তার কাছ থেকে কি কি শেখে, মূলত এই নিয়ে উপন্যাসটি।
প্রথম কথা হচ্ছে আমি উপন্যাসটি থেকে এত কিছু এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম একটা সোজা সাপটা ঐতিহাসিক অ্যাডভেঞ্চারের উপন্যাস হবে, পড়ে এন্টারটেইনড হব, এই আর কি। কিন্তু এই উপন্যাসটি আমি দর্শনের ছাত্র হিসেবেই বলছি, খুব সহজ ভাষায় আমাদেরকে বৌদ্ধ দর্শন বা এমনি অন দা হোল প্রতিটি ধর্মের কিছু দর্শনের কথা রয়েছে সেগুলোর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়। তখনকার দিনে জায়গাগুলোর যে নাম ছিল সেই নামগুলোর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়, এবং তার একটা গ্লসারিও উপন্যাসের শেষে লেখক আমাদের দিয়েছেন। মানে আমরা অনেক কিছু জানতে পারি উপন্যাসটা থেকে, আমরা অনেক কিছু শিখতে পারি, আমরা ঋদ্ধ হই নলেজের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে, এবং কোথাও না কোথাও মানসিকতার দিক দিয়ে। এই উপন্যাসটাই কোনোভাবেই ধার্মিক উপন্যাস বলা যাবে না যদিও, কিন্তু ধর্ম দর্শনের একটা খুব সুন্দর হিন্ট এই উপন্যাসে রয়েছে, এবং মানে একবার পড়তে শুরু করলে আপনি ছাড়তে পারবেন না, এটা গ্যারান্টিড। আনপুট ডাউনেবল একটা কোয়ালিটি আছে এই উপন্যাসের মধ্যে। তাই আমি এটাকে এই পত্রিকার এই পূজাবার্ষিকীর শ্রেষ্ঠ উপন্যাস আখ্যা দিচ্ছি। এখানে অনেকগুলো প্রবন্ধ রয়েছে, কোনোটা পলিটিক্যাল, কোনোটা নানা রকম রয়েছে। তবে আমার এখানে সুমিত ঘোষের স্পোর্টস নিয়ে ফুটবলের এক রক্তাক্ত অধ্যায়, এই প্রবন্ধটি খুব ভালো লেগেছে। সেরা প্রবন্ধ এটাই আমি বলবো। যদি এখানে পালাবদল অনেক কিছু নিয়েই, রাজনৈতিক পালাবদল নিয়েও সুন্দর প্রবন্ধ রয়েছে, কিন্তু এই প্রবন্ধটি আমার বিশেষ করে খুব ভালো লেগেছে। একটি রক্তাক্ত অধ্যায় যার বিষয়ে আমরা খুব বেশি জানি না, সেটা নিয়ে সুমিত ঘোষ খুব সুন্দর ডিসকাস করেছেন, এবং এসকোবারের একটি বিশাল ভূমিকা রয়েছে এখানে, সেটি নিয়ে এই প্রবন্ধতে আলোচনা রয়েছে, এবং কি হয়েছিল না হয়েছিল সেটা আপনার প্রবন্ধটা পড়লেই বুঝতে পারবেন। খুব সুন্দরভাবে লেখা। অনেক সময় নন ফিকশন বোরিং হয়ে যেতে পারে, সেরকম মোটেও সেভাবে লেখা নয়, এবং যারা বিশেষ করে ফুটবল লাভার্স, ফুটবল খেলাটাকে ভালোবাসেন, ফুটবল খেলা নিয়ে নানা ধরনের লেখা পড়তে ভালোবাসে, স্পোর্টস নিয়ে নানা ধরনের লেখা পড়তে ভালোবাসেন, তাদের অবশ্যই এই লেখাটি ভালো লাগতে চলেছে। এবার আসছি গল্পতে। এখানে গল্পগুলো মোটের উপর আমার সবগুলোই ভালো লেগেছে, কিন্তু শ্রেষ্ঠ গল্প বলতে আমি দুটো গল্পকে এগিয়ে রাখবো। আগে বাকি গল্পগুলো কথা অল্প অল্প আপনাদের বলে দিই। অরিন্দম চট্টোপাধ্যায়ের লেখা শুশ্রূষা পর্ব সাধু ভাষায় লেখা একটি গল্প। আজকাল তো সাধু ভাষায় লেখা গল্প পড়াই যায় না, মানে দেখাই যায় না আর কি, এবং পড়া হয়ে ওঠে না, কিন্তু সেদিক দিয়ে একটি নজির। এখনকার যুগে সাধু ভাষায় তিনি একটি গল্প লিখেছেন, কারণ গল্পটি অনেক পুরনো যুগের, মানে তার সেটিংটা অনেক পুরনো সময়ের আর কি, এবং উনি খুব ভালো একজন লেখক, খুবই আন্ডাররেটেড, এবং এখানে উনি খুব ভালো একটি গল্প লিখেছেন। তবে এই গল্পটি আমার মনে হয় যদি বড় গল্প হতো বা উপন্যাসিকা আকারে যদি হতো, তাহলে হয়তো এটা পড়তে আরো ভালো লাগতো। ওই একই ব্যাপার, একটু কাটছাট হয়ে গেছে কোথাও না কোথাও। তারাবাতির আলোর ফুলকি সায়ন্তনী ভট্টাচার্যের লেখা, একটু প্রতীকী বেশি হয়তো কোথাও না কোথাও, বুঝতে অনেক অসুবিধে হতে পারে, কিন্তু খুব কন্টেম্পোরারি স্টাইলে লেখা একটি গল্প। আমার গল্পটা পড়ে বেশ বেশ ভালো লেগেছে। সুরদাসের রিজু আমার বেশ ভালো লেগেছে। গল্পটির মধ্যে একটি দর্শন রয়েছে, গল্পটি যেভাবে লেখা হয়েছে সেটার প্রশংসা করতে হবে। ফরম্যাটটা আমার বেশ ভালো লেগেছে। গান আর তারপরও ভালো লেগেছে, কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে গল্পটার তো একটা ছোট গল্প হিসেবে লেখা হয়েছে, এটারও একটু পেসটা কত স্লো হয়ে গেছে। সুকুমারের চেয়ার, সাগরিকা রায়ের লেখা। সাগরিকা দিল এই লেখাটা আমার বেশ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। বয়স্ক মানুষ, অ্যালজাইমার্সের স্মৃতিশক্তি হারানোর একটা প্রসেস, আমাকে একটু হলো मैं वापस आऊंगा সিনেমাটার কথা একটু মনে করিয়ে দিচ্ছিল। তবে দুটো গল্প সম্পূর্ণ আলাদা, কিন্তু ওই আর কি, ওই জনরার বা ওই সাব জনরার একটা উপন্যাস, গল্প বলতে পারেন, মাফ করবেন, সাব জনরার একটা গল্প। গল্পটা আমার যথেষ্ট ভালো লেগেছে। শুধু একটা ব্যাপার যে
আমি জানি না গল্পটার যে প্যারাগ্রাফ, যেভাবে প্যারাগ্রাফ গুলো ভাঙা হয়েছে সেটা গল্পটার ফ্লো এর ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি করেছে। আমি জানি না সেটা মানে ছাপাখানার ভূতের ভুলে হয়েছে কিনা আমি ঠিক জানি না, বা এইভাবেই অনুচ্ছেদ করা হয়েছিল কিনা ডেলিবারেটলি গল্পের মধ্যে। তো সেটা গল্পের মধ্যে কোনো ছন্দ সৃষ্টি করার জায়গায় একটু কোথাও কোথাও একটু বিভ্রান্তি সৃষ্টি করেছে। নাহলে গল্পের কনসেপ্টটা কিন্তু অত্যন্ত ভালো ছিল। নন্দ বসত ভিটে উল্লাস মল্লিকের লেখা, খুবই ভালো লেখা, খুবই ভালো লেখা। কিন্তু আমরা উল্লাস মল্লিকের থেকে যে ধরনের গল্প এক্সপেক্ট করি সেই স্ট্যান্ডার্ডে একটু কোথাও খাটো হয়ে গেছে। তবে গল্পটা মানে নর্মালি আমরা এই ধরনের লেখার মধ্যে একটা বিদ্যুৎ থাকে, একটা কষাঘাত থাকে, কোথাও একটা সূক্ষ্ম সার্কাস্টিক হিউমার থাকে, সেগুলো যেগুলো আমরা এক্সপেক্ট করি সেগুলো রয়েছে এর মধ্যে। যথেষ্ট ভালো গল্প, এই জন্য আমি বললাম যে গল্পের সেকশনটা কিন্তু এখানে মোটের উপর বেশ ভালো। তাহলে এখানে যে দুটো গল্প আমার সবচেয়ে ভালো লেগেছে সে দুটো গল্প হচ্ছে, একটি হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা দোয়েল। গল্পটা খুব ফিল্মি ধরনের একটা গল্প, প্রথমেই বলে রাখছি। খুব ফিল্মি, খুব মিষ্টি একটা গল্প। গল্পটা পড়ে আমার একটু একটু একটা মানে একদমই কমার্শিয়াল সিনেমা, বাংলা কমার্শিয়াল সিনেমা, সেদিন দেখা হয়েছিল বলে একটা সিনেমা বেরিয়েছিল 2011 সাল নাগাদ, যেটা হিন্দি রিমেকও হয়েছিল, হিরোপন্থী, টাইগার শ্রফের প্রথম সিনেমা। তার কিছু পোর্শন মনে করিয়ে দিয়েছিল আমাকে। মানে একজন দুর্দন্ত প্রতাপ মানুষ, যার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। রাজারহাটের কাছে তার একটি বিশাল বাড়ি রয়েছে। তার মেয়েকে যে বিয়ে করতে গেছিল সে পাশের বাড়ির একজন বিবাহিতা মহিলাকে নিয়ে পালিয়ে যায়। তো ন্যাচারালি তার মানে লেগেছে, তার মেয়ের খারাপ লেগেছে ভেবে, মেয়েকে সে খুব ভালোবাসে, সে করে কি সেই বাড়িরই একজন সদস্যকে নিজের বাড়িতে কিডন্যাপ করে নেয়। এবং তারপরে কি হয় সেটা জানতে গেলে আপনাকে গল্পটা পড়তে হবে। আমি কিন্তু চেষ্টা করছি স্পয়লার ফ্রি গল্পটা বলার। তো গল্পটা ভীষণ মিষ্টি একটা গল্প, যেটা বললাম যে গল্পটা একটু ফিল্মি, মানে খুব হাই স্ট্যান্ডার্ড বা হাই ফান্ডা আতেল প্রেম কাহিনী নয়। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি বলবো গল্পটা পড়ে খুব মজা লেগেছে। একটা হালকা হাসি, হাহা করে হাসি, একটা হালকা হাসি আপনার ঠোঁটের আগায় সবসময় থাকবে। এবং যে মেন ফিমেল ক্যারেক্টারটা রয়েছে, যাকে ঘিরে এত কাণ্ড কারখানা, সেই মেয়েটির ক্যারেক্টারটা ভীষণ মিষ্টি। মানে অল্প বয়সী ছেলেরা এই ধরনের চরিত্রে প্রেমে পড়ে যেতে পারে, এতটাই মিষ্টি একটি চরিত্র। তো সব মিলে আমার বেশ মিষ্টি লেগেছে এই গল্পটি। ইন্দ্রনীল সান্যালের যে গল্পটি জীবন সঙ্গী, এই গল্পটি মাল্টি জনরা একটি গল্প। একজন বৃদ্ধের নিঃসঙ্গতার গল্প বলতে পারেন। খুব খুব কন্টেম্পোরারি কিছু ইস্যুস নিয়ে গল্পটি ডিসকাস করে। কোভিড, পোস্ট কোভিড জীবনযাত্রা, আমাদের আমরা টেকনিক্যালি কতটা অ্যাডভান্স হয়ে গেছি, টেকনোলজির আমাদের জীবনে দুঃখ অবসাদ কাটাতে টেকনোলজি কি ধরনের ব্যবহার করা যেতে পারে, এই গল্পটি পড়ে আপনি বুঝতে পারবেন এবং প্রধানত হতবাক হয়ে যাবেন। শেষের দিকে একটা মারাত্মক টুইস্ট আসে, সেই টুইস্টটা যে অভিঘাত সেটা আপনাকে দুঃখিত করে তুলবে, আবার চমৎকৃত করবে। ইন দ্য সেন্স আপনি এই ধরনের টুইস্ট আশা করবেনই না এই ধরনের একটা গল্পে। আপনি ভাবছেন আপনি একটা সামাজিক গল্প পড়ছেন, কিন্তু শেষের দিকে টুইস্টটা গল্পটির জনরাটাকেই পুরো বদলে দেয়। মানে জনরা বেন্ডিং টুইস্ট বলা যেতে পারে। এইটুকু পরিসরের মধ্যে গল্পের লেন্থটা খুবই ছোট, এইটুকু পরিসরের মধ্যে একটা টুইস্ট ইন্দ্রনীল সান্যালই দিতে পারেন, বা ইন্দ্রনীল সান্যালের লেভেলের লেখকরাই একমাত্র দিতে পারেন বলে আমার মনে হয়। কাজে এটাও আমার কাছে এই পত্রিকার শ্রেষ্ঠ গল্পের মধ্যে ইনক্লুডেড হবে। তো এই ছিল মোটামুটি আমার আনন্দবাজার পত্রিকা 1433-এর সেরা গল্প, উপন্যাস। এবং যেহেতু প্রবন্ধগুলো আনন্দবাজার পত্রিকার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই প্রবন্ধ এর মধ্যে আমি যোগ করলাম। আপনারা কি আমার সঙ্গে একমত? যদি পড়ে থাকেন জানাবেন, একমত না দ্বিমত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি পড়ে না থাকেন এই গল্পগুলো অবশ্যই পড়বেন, আশা করি আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না।
আমি একেবারেই নিজের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এই রিভিউটি দেওয়ার চেষ্টা করলাম। আশা করি পত্রিকাটি আপনি কিনবেন না সেটা ডিসাইড করতে হয়তো এই ভিডিওটা দেখলে আপনাদের সুবিধা হবে। আজ তবে আসি, আবার হাজির হয়ে যাবো আরেকটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ভেরি গুড কেয়ার অফ ইউরসেলফ। শুভরাত্রি, টাটা।